নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি হেলথলাইনের আরও একটি এপিসোড। প্রত্যেক দিন হেলথলাইনে কোনো না কোনো বিষয় নিয়ে আমরা আলোচনার বিষয়বস্তু হিসেবে রেখে এগিয়ে চলি, যেগুলো আমাদের অত্যন্ত প্রয়োজনীয় বিষয়। কারণ আমরা প্রত্যেকেই চাই সুস্থ থাকতে, কিন্তু আমরা সুস্থ থাকতে চেয়েও অনেক সময় অনেক রোগ লক্ষণগুলো বুঝি না এবং জানি না কতটা ক্ষতিকারক দিক তার সাথে জুড়ে আছে। এখানেই আমাদের মিসটেক হয়ে যায়। সঠিক সময় ট্রিটমেন্টের অভাবে দেখা যায় একটা সমস্যা বেড়ে অনেক বড় একটা সমস্যায় পরিণত হয়। তাই বিভিন্ন বিষয়ের মধ্যে আজকের সময় দাঁড়িয়ে যদি বলি, বর্তমানে অনেক বড় একটা সমস্যা ডায়াবেটিস। যখনই ডায়াবেটিসের কথা আসে, ডায়াবেটিসের সাথে অনেক রোগগুলোকে আমন্ত্রণ বানানোর একটি মাধ্যম বলা যায় এই ডায়াবেটিস। আজকের বিষয় থাকবো আমরা ডায়াবেটিক রেটিনোপ্যাথি। এটা কি, কাকে বলছি, এর থেকে মুক্তির উপায়, সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এবং এই বিষয়ে যিনি বিশদে বলবেন, আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন অপথ্যালমোলজিস্ট ডক্টর ত্রিদীপ রঞ্জন নস্কর, সিনিয়র মেডিকেল অফিসার ফ্রম ঝাড়গ্রাম গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। অনেক স্বাগত ডক্টর। ডক্টর, আমরা জানি যে এই যে নর্মালি যখন আমরা ডায়াবেটিসের কথা বলি, রক্তে শর্করার মাত্রাটা অনেকটা যখন বেড়ে যায়, কন্ট্রোলের বাইরে যখন মাত্রাধিক্য যে পরিমাণটা আসে, আমরা সেই সময় বলছি ডায়াবেটিস। এবং সেখান থেকে কিন্তু নানা রকম রোগ ব্যাধি হয়। প্রথমে সেই প্রসঙ্গটা একটু জানি যে সাধারণত কি কি সমস্যা অনেক বেশি করে মানুষের মধ্যে দেখা দেয়, আর আমরা এই ডায়াবেটিক রেটিনোপ্যাথি যেটা আজকের বিষয়, কোন সময়টাকে আমরা বলছি ডায়াবেটিক রেটিনোপ্যাথি? এটা বলতে গেলে ডায়াবেটিস হচ্ছে এমন একটা রোগ যেটা আমার শরীরের সমস্ত অর্গানের উপরই প্রভাব পড়ে। দেখতে গেলে যদি বেশি করে দেখি, তার মধ্যে আমাদের চোখ, কিডনি এবং স্নায়ুতন্ত্র, এই তিনটের উপরে খুব বেশি খারাপ প্রভাব আমরা দেখতে পাই। তার মধ্যে আজকে আমাদের আলোচনার বিষয় সেটা হচ্ছে চোখ। চোখে কী কী ক্ষতিকারক দিক আছে সেটা আমরা আজকে আলোচনা করব। এবার চোখের অন্যান্য বলতে গেলে চোখের যে আমাদের যতগুলো পার্টস আছে সবগুলোই কিন্তু ডায়াবেটিসে এফেক্টেড হয়, কিন্তু সব থেকে বেশি যেটা আমাদের এফেক্টেড হয় সেটা হচ্ছে আমাদের রেটিনা। রেটিনা হচ্ছে আমাদের একটা আলো সংবেদনশীল টিস্যু, বাইরের থেকে যে লাইট আসছে, যে লাইট আমাদের চোখে আলো সংবেদনশীল টিস্যু যেটা রেটিনায় পড়ছে, রেটিনা পড়ার ফলে কিন্তু আমরা যে কোনো জিনিস দেখতে পাচ্ছি। তাই জন্য আমাদের রেটিনায় যদি এফেক্ট করে কোনো কিছু, যেমন এক্ষেত্রে ডায়াবেটিসের ক্ষেত্রে যেটা হচ্ছে, তাহলে কিন্তু আমাদের দৃষ্টিশক্তিতে প্রভাব পড়বে। তার সংক্ষেপে বলতে গেলে ডায়াবেটিসের জন্য যদি আমাদের রেটিনায় যে সমস্যাগুলো তৈরি হচ্ছে সেটাকে আমরা ডায়াবেটিক রেটিনোপ্যাথি বলছি। কারণগুলো বেসিক্যালি কি থাকে যে আমাদের এই যে ডায়াবেটিক রেটিনোপ্যাথি হয়ে গেল, ডায়াবেটিসের জন্য হলো, ঠিক কিভাবে এফেক্ট করছে? যদি আমরা দেখি যে কেন করছে, আসলে ডায়াবেটিস যখন আমাদের ডায়াগনোসিস হয়, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা অনেকটা সময় পেরিয়ে যাই। অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পর আমার ডায়াগনোসিস হচ্ছে। ফার্স্ট ডায়াবেটিস যেহেতু একটা সাইলেন্ট ডিজিজ, যখন আমাদের শুরু হয় তখন কিন্তু সঙ্গে সঙ্গে সাধারণত ডায়াগনোসিস হয় না। এবং যখন ডায়াগনোসিসটা কিন্তু অনেকটা দিন, অনেকটা সময় দেখা গেল সেই রোগী বা সেই পেশেন্ট এটা অনেক দিন থেকে ডায়াবেটিসটাকে নিয়ে আছে। এই ডায়াবেটিস থাকার জন্য আমাদের যে শরীরের, যেমন বললাম যে প্রতিটা অঙ্গে এফেক্ট করছে, তার মধ্যে আমাদের যে চোখের যে রক্ত রেটিনার যে রক্তনালী আছে সেখানে কিন্তু এফেক্ট করছে। এবং তার জন্য যেটা হচ্ছে যে রক্তের নালীগুলো আমাদের কিন্তু দুর্বল হয়ে যাচ্ছে এবং সেই এফেক্টেড হচ্ছে। সেই এফেক্টেড থেকে আমাদের রেটিনাটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং যখনই আমাদের রেটিনাটা সামান্যতম ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমরা তখন বলছি কিন্তু ডায়াবেটিক রেটিনোপ্যাথি আমাদের স্টার্ট হয়ে গেছে। বিষয় ডক্টর, যখন সময়, একটা হচ্ছে সময়, মানুষের যত বয়স বাড়ছে, বয়স বাড়ার সাথে সাথে একটা দৃষ্টিশক্তি কমতে থাকে। আবার কিছু কিছু মানুষ বর্তমানে যারা খুব ব্রাইট অবজেক্ট নিয়ে কাজ করছেন, কম্পিউটারে, ল্যাপটপে অনেক সময় থাকছেন, টিভি স্ক্রিনে অনেকক্ষণ থাকছেন, তাদেরও একটা চোখের উপরে প্রভাব পড়ে, দেখা যায় একটা দৃষ্টিশক্তি লোপ পাচ্ছে। প্যারালালি যেটা বলছেন যে ডায়াবেটিসের জন্য কিন্তু চোখের দৃষ্টিশক্তি কমতে পারে, নানা রকম সমস্যা হতে পারে চোখে। আলাদা করে মানুষের চেনার উপায় কি কি লক্ষণ সাধারণত দেখা যায় ডায়াবেটিস রেটিনোপ্যাথির ক্ষেত্রে? এটা দেখতে গেলে প্রথমে দেখতে হবে যে কোনো একটা সাধারণ কোনো মানুষের তার ডায়াবেটিস থাকবে, এটা ডায়াবেটিক রোগী বা ডায়াবেটিক রোগীকে আমরা চক্ষু বিশেষজ্ঞ হিসেবে যেটা আমাদের বলার, যেটা নির্দিষ্ট সময় অন্তর, সেটা 6 মাস হতে পারে বা 1 বছরও হতে পারে, নির্দিষ্ট সময় অন্তর অন্তর একটা চক্ষু বিশেষজ্ঞের কাছে দেখিয়ে গিয়ে চক্ষু পরীক্ষা করাতে হবে। এই চক্ষু পরীক্ষা যদি করানো হয়, তাহলে আমরা সেটা বুঝতে পারবো যে এটা একমাত্র কিন্তু চক্ষু বিশেষজ্ঞরাই করতে পারবে। কারণ আমাদের রেটিনাটা দেখতে হয় এবং রেটিনাটা বিশেষ একটা ইনস্ট্রুমেন্ট আছে আমাদের, সেই ইনস্ট্রুমেন্টের মাধ্যমে আমরা সে চোখের রেটিনাটা দেখতে পাই। সেই রেটিনাটা দেখে আমরা ঠিক করি যে পেশেন্টের ডায়াবেটিক রেটিনোপ্যাথি ডেভেলপ করেছে কিনা।
এবং সে ডেভেলপ করলে সেটা কোন স্টেজে আছে, এবং সেক্ষেত্রে আমরা তার চিকিৎসা পদ্ধতি ঠিক করি। এবং অন্যান্য দৃষ্টিশক্তি বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় আমাদের, ধরুন দৃষ্টিশক্তি কমে গেছে, সেটাকে হয় আমাদের দেখা যাচ্ছে রিফ্র্যাক্টিভ এরর, মানে যেটা চোখের পাওয়ার আমরা যেটা সাধারণত বলে থাকি যে চোখের পাওয়ার চেঞ্জ হচ্ছে, সেটাকে আমরা চশমা দিয়ে স্পেকটেকেল বা চশমা দিয়ে সেটা কারেক্ট করতে পারছি। বা একটু বয়স্কদের ক্ষেত্রে যেটা হচ্ছে যে ক্যাটারাক্ট বা ছানি হচ্ছে, সেটাকে আমরা ছানি অপারেশন করে ঠিক করতে পারছি। চক্ষু বিশেষজ্ঞের কাছে গেলে আমরা বুঝতে পারছি সেটা আপনার মানে চশমা দিয়ে ঠিক করা যাবে, কিংবা তার ক্যাটারাক্ট ডেভেলপ করেছি কিনা, এবং সেই ক্ষেত্রে সেটাকে আমরা ঠিক করতে পারি। কিন্তু ডায়াবেটিক রেটিনোপ্যাথির ক্ষেত্রে কিন্তু যে দৃষ্টিশক্তিটা যেটা চলে যাচ্ছে, সেটা কিন্তু মানে বেশিরভাগ ক্ষেত্রে ফিরিয়ে আনাটা খুব অসুবিধা। তাই জন্য আমরা যেটা বলুন ডক্টর, এই যে আমরা এই যে চশমার কথাই যখন উঠলো, বলি যদি চশমার কথা, বেসিক্যালি দেখা যায় যে চশমা দিয়ে মানুষের দৃষ্টিশক্তির যে সমস্যাগুলো থাকে সংশোধন হয়ে যায়। কিন্তু যাদের ডায়াবেটিস রয়েছে এবং তারা মনে করছেন একটু ঝাপসা দেখছেন, ন্যাচারালি তারা মনে করছেন যে একটা দোকানে গেলেন, চোখ দেখিয়ে তারা নিতে চাইছেন একটা চশমা। আদৌ কি চশমার মাধ্যমে যাদের ডায়াবেটিস রেটিনোপ্যাথি তাদের দৃষ্টিশক্তির সমস্যা দূর হওয়া সম্ভব? না, যদি ডায়াবেটিক রেটিনোপ্যাথি ডেভেলপ করেই যায়, সেক্ষেত্রে কিন্তু চশমার খুব একটা রোল নেই এক্ষেত্রে আমরা। কারণ আমরা যখন দেখি যে চশমাটা পেশেন্টকে দিয়ে তার দৃষ্টিশক্তি কতটা উন্নতি হচ্ছে, দেখা যাচ্ছে ডায়াবেটিক রেটিনোপ্যাথিতে চশমা দেওয়ার পরে কিন্তু তার দৃষ্টিশক্তিটা কোনো উন্নতি হচ্ছে না, মানে কোনো ইমপ্রুভমেন্ট আসছে না। সেই জন্য আমাদের যেটা বলছি যে আমাদের নির্দিষ্ট ডায়াবেটিস থাকলে যে নির্দিষ্ট সময় অন্তর যে চক্ষু বিষয়ের কাছে আমরা পেশেন্টকে আসতে বলছি, তখন আমরা কিন্তু দেখে নিচ্ছি যে পেশেন্টের যে দৃষ্টিশক্তিটা কমেছে। দেখা গেল পেশেন্টের ডায়াবেটিস আছে কিন্তু তার ডায়াবেটিক রেটিনোপ্যাথি ডেভেলপ করেনি, পেশেন্টের অন্য কোনো কারণে তো চশমার কোনো পাওয়ার রিফ্র্যাক্টিভ এরর কোনো ডেভেলপ করেছে, বা চশমার পাওয়ার এমনি নর্মালি চেঞ্জ হয়েছে, সেক্ষেত্রে কিন্তু সেটা চশমার পাওয়ার ঠিক করলে ঠিক হয়ে যেতে পারে। তো এই জায়গাটা কিন্তু মানে দুটো মানে মিক্স হয়ে যেতে পারে, সেটা কিন্তু একজন চক্ষু বিশেষজ্ঞই আমরা ঠিকঠাক এটা বলতে পারি। চোখ যেখানে এতটা গুরুত্বপূর্ণ, চোখের মাধ্যমে মানুষ দেখতে পাচ্ছেন, কিন্তু চোখে যদি হালকা কিছু একটা পড়ে, একটা ধুলোবালি পড়লেই মানুষের কাছে সেটা কতটা পেইনফুল। একটু সময়ের জন্য ঝাপসা দেখছেন, মানুষ ভাবছেন কতক্ষণে তিনি ক্লিয়ার ভিশন দেখবেন। যখন ডায়াবেটিক রেটিনোপ্যাথি মানুষের হয়ে যাচ্ছে, ডেভেলপ করে যাচ্ছে, সেই স্টেজ থেকে ট্রিটমেন্টের মাধ্যমে কি আদৌ প্রথম একেবারে স্বচ্ছ দৃষ্টি যেরকম প্রথমে ছিল সেটা কি আদৌ পাওয়া সম্ভব? দেখুন, এটাকে একটু বিষয়ে যদি বলা যায় যে আমার এই ডায়াবেটিক্স যে রেটিনোপ্যাথিটা কেন হচ্ছে, আমি শুরুতে যেটা বললাম যে আমাদের যে রেটিনার মধ্যে যে রক্তনালীগুলো আছে, সেই রক্তনালীগুলো কিন্তু রক্তে অতিরিক্ত শর্করার জন্য থাকার জন্য রক্তনালীগুলো দুর্বল হয়ে যাচ্ছে। এবং এই দুর্বল হয়ে যাওয়ার জন্য সেই রক্তনালীগুলো কিছু রক্তনালী হয়তো একটু মোটা হয়ে যাচ্ছে, কিছু রক্তনালী সরু হয়ে যাচ্ছে, এবং সেখান থেকে হয়তো কিছুটা ব্লাড বেরিয়ে আমাদের রেটিনাকে ক্ষতিগ্রস্ত করছে, বা রেটিনা থেকে বেরিয়ে আমাদের চোখে যে জেলির মতো একটা অংশ থাকে সেটাকে ক্ষতিগ্রস্ত করছে। এইসব কারণের জন্য কিন্তু আমাদের দৃষ্টিশক্তিটা অনেকটা কম হচ্ছে। এটা কি বন্ধ করার কোনো উপায় আছে? একবার একটা ডায়াবেটিক রেটিনোপ্যাথি স্টার্ট হচ্ছে, সেটা কতটাই বা মানে ডেভেলপ করে, কত অল্প সময়ের মধ্যে কি ডেভেলপ করে, না অনেক ধীরে ধীরে দেখা যাচ্ছে একটি ভিশন লস হচ্ছে? না, এটা কিন্তু মানে অনেকটা সময় নেয় ডেভেলপ করতে। ডায়াবেটিস যেমন একটা সাইলেন্ট ডিজিজ, ডায়াবেটিক রেটিনোপ্যাথিও একটা সাইলেন্ট ডিজিজ, এবং এটা ডেভেলপ করতে অনেকটা সময় লাগে। যদি আমরা নির্দিষ্ট সময় অন্তর অন্তর চক্ষু বিশেষজ্ঞকে দেখাই, তাহলে কিন্তু অনেক আর্লি স্টেজে এটাকে আমরা ডিটেক্ট করতে পারি, এবং এটা পুরোপুরি কিউরেবল নয়, মানে আমরা পুরোপুরি সারাতে পারছি না। কিন্তু যদি আমরা তাড়াতাড়ি ডায়াগনোসিস করতে পারি, তবে এই যে ডিজিজ প্রোগ্রেশন, মানে রোগের যে অগ্রগতিটা, সেই অগ্রগতিটা কিন্তু আমরা রুখে দিতে পারি। অগ্রগতিটা যে স্পিডে আমার এগোচ্ছিল আমার রোগটা, সেই স্পিডটা আমরা অনেকটা কমিয়ে আনতে পারি সেক্ষেত্রে, এবং রোগটাকে আমরা কন্ট্রোলে রাখতে পারি। কন্ট্রোলে রাখার জন্য কি হবে, আমার একটা কোয়ালিটি অফ লাইফ, মানে একটা ভালো জীবনযাত্রা, একটা উন্নততর জীবনযাত্রা ডায়াবেটিস থাকা সত্ত্বেও কিন্তু আমরা উন্নততর জীবনযাত্রাটা যাপন করতে পারবো। এটা খুব স্বাভাবিকভাবে ডক্টর মানুষের মনে একটা প্রশ্নই আসতে পারে যে রক্তে শর্করার মাত্রা, যেটাকে বলছি আমরা আউট অফ কন্ট্রোল হয়ে গেলে যেটাকে বলছি ডায়াবেটিস, সেই মাত্রাটা যদি কন্ট্রোলে থাকে, সেক্ষেত্রে দেখা গেল যে একটি মানুষ ডায়াবেটিক পেশেন্ট, তিনি দীর্ঘদিন ধরে একটা মেডিকেশন নিচ্ছেন, ট্রিটমেন্ট নিচ্ছেন, এখন তার অনেকটাই কন্ট্রোলে আছে। রেটিনোপ্যাথিরও রয়েছে একটা তার মধ্যে প্রভাব, সেক্ষেত্রে চোখেও প্রভাব পড়েছে। আদতে যদি শর্করার মাত্রাটা সত্যি কমে যায় রক্তে, দৃষ্টিশক্তি কি আবার চেঞ্জ হবে? দেখুন, রক্তের যদি শর্করার মাত্রাটা আমাদের ডায়াবেটিস ডেভেলপ করছে কেন, যদি একটা পেশেন্ট তার যদি ডায়াবেটিসের মাত্রাটা কন্ট্রোলে থাকে, সে যদি রেগুলার চিকিৎসার মধ্যে থাকে, এবং তার রক্তে শর্করার পরিমাণটা যে নর্মাল রেঞ্জের মধ্যে থাকে, এবং রুটিনলি যে আমরা টেস্ট করছি তার সঙ্গে আমরা ব্লাড টেস্টও কিছু করছি,
তার যদি রক্তে কন্ট্রোল থাকে, যেমন আমরা করি যে ব্লাড টেস্টের সাথে রক্তের লেভেলটা কত আছে, কিংবা কন্ট্রোলে থাকার জন্য যেটা HbA1c বলে একটা আমরা পরীক্ষা করি, এবং যদি কন্ট্রোলে থাকে সেক্ষেত্রে ডায়াবেটিক রেটিনোপ্যাথি কিন্তু স্টার্ট হতে অনেক সময় লাগে, আচ্ছা, অনেকটাই সময় লাগে। দুটো জিনিস ডিপেন্ড করে ডায়াবেটিক রেটিনোপ্যাথির ডিজিজ প্রোগ্রেশনের ক্ষেত্রে। একটা হচ্ছে ডিউরেশন, মানে কতদিন ধরে তার ডায়াবেটিস আছে। সাপোজ 5 ইয়ার্স, 10 ইয়ার্স, 15 ইয়ার্স, 20 ইয়ার্স, যত বেশি ডিউরেশন থাকবে তার রিস্ক কিন্তু তত বাড়ছে। আরেকটা জিনিস হচ্ছে ব্লাড গ্লুকোজ লেভেল, মানে রক্তে শর্করার পরিমাণ। রক্তে শর্করার পরিমাণ যদি খুব বেশি থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রেও খুব তাড়াতাড়ি আমাদের ডায়াবেটিস রেটিনোপ্যাথি ডেভেলপ করার সম্ভাবনাটা থাকছে, মানে বেড়ে যাচ্ছে। তাই যত আমরা ব্লাড সুগারটা কন্ট্রোলে রাখতে পারবো, আমাদের ডিজিজ প্রোগ্রেশনটা তত স্লো হবে, মানে আস্তে আস্তে অনেক আমরা সময় পাবো। দেখা যাচ্ছে যে অনেক 20 ইয়ার্স, 30 ইয়ার্স এরকম পরেও দেখা গেল যে আমার ততদিন পর্যন্ত পেশেন্ট ডায়াবেটিক ডেভেলপ করলো না। কিন্তু আমাদের কিন্তু রেগুলার ফলো আপটা রেখে যেতে হবে, এবং ডাক্তারবাবু যেমন বলবেন, যদি আমরা দেখি অনেককে আমরা 6 মাস পর পর বলি, বা অনেককে আমরা 1 বছর পর পর বলি, সেই নির্দিষ্ট সময় পর পর জাস্ট একবার চক্ষু পরীক্ষাটা করিয়ে নিতে হবে। মানে একটা রেগুলার চেক আপের মধ্যে থাকলে কখনো মিস হবে না। যদি ইনস্ট্যান্ট দেখা যাচ্ছে একটা ডায়াবেটিক পেশেন্ট রয়েছেন, যদি ভিশনটা আস্তে আস্তে ড্যামেজ হচ্ছে, আস্তে আস্তে লস করছে, যত তাড়াতাড়ি ধরা যাবে, ডায়াগনোসিস সম্ভব, তত তাড়াতাড়ি কিওরও সম্ভব ট্রিটমেন্টের মাধ্যমে, তাই কি ডক্টর? হ্যাঁ হ্যাঁ, সেটাই। আরেকটা জিনিস আমি আগেরটা একটু মিস করে গেলাম, যে আপনি দৃষ্টিশক্তি নিয়ে বলছিলেন। অনেক সময় কি হয়, ডায়াবেটিসের জন্য রেটিনোপ্যাথি ডেভেলপ করলো না হয়তো, এবং রক্তে উচ্চ শর্করার জন্য আমাদের লেন্সের কিছু চেঞ্জেস হয়। আমাদের যে লেন্স আছে শরীরে, যেটা নর্মাল লেন্স, সেই লেন্সে কিছু চেঞ্জেস হয়। সেই লেন্সের চেঞ্জেসের জন্য যে ফ্রিকোয়েন্ট আমাদের পাওয়ারটা কম বেশি হতে থাকে। অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের রেটিনা ঠিকই আছে, কিন্তু পেশেন্টের খুব ফ্রিকোয়েন্ট পাওয়ার চেঞ্জ হচ্ছে, তার বারবার চশমা বদলাতে হচ্ছে। তখন কিন্তু সেটা কিন্তু রেটিনার জন্য কোনো সমস্যার জন্য হচ্ছে না, তার রক্তে শর্করা বেশি থাকার জন্য তার লেন্সের যে চেঞ্জেস হচ্ছে, এই চেঞ্জেসের জন্য তার ফ্রিকোয়েন্ট স্পেকটেকেল মানে চশমাটা পাল্টাতে হচ্ছে। এটা কিন্তু ডায়াবেটিসের সাথে ডাইরেক্ট ডায়াবেটিসের সাথে সম্পর্ক যুক্ত নয়। আচ্ছা, তাহলে কি ডক্টর, বহু মানুষ যারা রয়েছেন, যারা চশমা ব্যবহার করছেন, অলরেডি তাদের পাওয়ার রয়েছে চশমায়, তো দেখা যাচ্ছে যে পাওয়ারটা তাদের চেঞ্জ হচ্ছে, কিছুদিন পর পর ভিশনে একটা চেঞ্জেস আসছে, তাহলে কি তাকে ডায়াবেটিকটা টেস্ট করা উচিত? হ্যাঁ, তাহলে বুঝতে হবে, হয়তো দেখতে হবে যে তার ডায়াবেটিকটা তো কন্ট্রোলে নেই। আচ্ছা, তিনি তো অনেকদিন ফলো আপে যাননি, যিনি সুগারের জেনারেল ট্রিটমেন্ট করছেন ডাক্তারবাবুর কাছে, উনি হয়তো অনেকদিন তার সংস্পর্শে নেই, বা কিছুদিন ফলো আপ করা হয়নি। এটা একটা ইন্ডিকেশন বলতে পারি যে চক্ষুটার এবার মানে ওনার ব্লাড শর্করা লেভেলটা দেখা, প্লাস হচ্ছে HbA1cটা একবার টেস্ট করি কেমন কন্ট্রোলে আছে, দেখে সেই অনুযায়ী ওষুধের, মানে ডায়াবেটিস যে রোগটা, মানে মূল যে রোগ, ডায়াবেটিস থেকে তো ডায়াবেটিসটা আসছে, মূল রোগটাকে তখন হচ্ছে আমাদের কন্ট্রোল করার জন্য আরো বেশি জোর দিতে হবে। সাধারণত কাদের সম্ভাবনাটা অনেক বেশি থাকে ডায়াবেটিস? তুমি যেটা বললাম যে দুটো লং ডিউরেশন যাদের ডায়াবেটিস আছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যাদের ডায়াবেটিসটা কন্ট্রোল, মানে ওষুধ দিয়েও কন্ট্রোল করা যাচ্ছে না, কিংবা হয়তো ইরেগুলার ট্রিটমেন্ট হচ্ছে, সেক্ষেত্রে আরেক একটা রিস্ক ফ্যাক্টর থাকছে। তার সাথে ডায়াবেটিসের সাথে হাইপার টেনশন আছে, মানে যেটা আমাদের হাই ব্লাড প্রেশার আছে, বা তার সাথে সাথে হচ্ছে কোলেস্টেরলের মাত্রা বেশি আছে, কিংবা প্রেগনেন্সিতে অনেক সময় এটা বাড়ে। যারা স্মোকার আছে, স্মোকিং এর ক্ষেত্রে, এগুলো হচ্ছে রিস্ক ফ্যাক্টর। এইগুলো থাকলে কিন্তু ডায়াবেটিস রেটিনোপ্যাথি হওয়ার চান্সটা আরো অনেকটা বেড়ে যাচ্ছে। এই যে ডিউরিং প্রেগনেন্সি, অনেকে দেখা যাচ্ছে কোনোদিনও হয়তো ডায়াবেটিস ছিলই না, কিন্তু ওই সময় একটা ডায়াবেটিস ধরা পড়লো, সেটা যদি আফটার প্রেগনেন্সি তো ঠিকও হয়ে যেতে পারে, সেক্ষেত্রে কি রেটিনোপ্যাথি ডেভেলপ করার চান্স আদৌ থাকে তার? না, এক্ষেত্রে একটা জিনিস বুঝতে হবে, যাদের ধরুন প্রেগনেন্সির জন্য ডায়াবেটিস ডেভেলপ করেছে, সেক্ষেত্রে কিন্তু খুব কম সময়ের জন্য ডায়াবেটিসটা হচ্ছে। আমি যেটা বললাম যে আমাদের মেনলি ডিপেন্ড করে যে ডিউরেশনের জন্য, সেক্ষেত্রে ডায়াবেটিস রেটিনোপ্যাথির সম্ভাবনা কিন্তু অনেক কম। কিন্তু আমি যেটা বলতে চাইছি যে একটা পেশেন্টের অলরেডি ডায়াবেটিস আছে, এক্সিস্ট করছে ডায়াবেটিস, সেই পেশেন্টটা হচ্ছে প্রেগনেন্সি স্টেজে এসছে, সেই ক্ষেত্রে কিন্তু ওনার রিস্কটা ডায়াবেটিস রেটিনোপ্যাথি রিস্কটা বাড়ছে। যার আগে থেকে নেই তার কিন্তু অতটা রিস্ক হচ্ছে না। একটা সমস্যা মানুষের আছে, সেটা হচ্ছে মানুষ চট করে যখন কোনো বড় একটা সমস্যা না পড়ছেন, ততক্ষণে কিন্তু চেক আপ করাতে যাচ্ছেন না, কিছু বুঝতেও পারছেন না, হয়তো স্বাভাবিক দৈনন্দিন তার জীবনযাপন, কোনো একটা ক্ষেত্রে দেখা গেল কোনো একটা ব্লাড টেস্ট করতে দিলেন ডক্টর বা কিছু, ওই সময় ধরা পড়লো যে হ্যাঁ, তার রক্তে শর্করার মাত্রাটা বেশি, তিনি একজন ডায়াবেটিক। এবং এটা বলা হয় বর্তমান সময়ে, সমীক্ষা বলছে ডক্টর, যে অবশ্যই বহু মানুষ এমন আছেন যাদের ডায়াবেটিস রয়েছে, তারা জানেনই না, তারা একটা প্রিডায়াবেটিক ফেজ নিয়ে চলছেন অলরেডি। তাদের জন্য কি বলবেন, মানে কোন বয়স বা কি কি প্রবলেম যদি তারা ফেস করেন, সেই সময় যাবেন একটা শুধু নর্মাল চেক আপের জন্য, যে আদৌ তার চোখের প্রবলেমটা ডায়াবেটিসের জন্য হচ্ছে কিনা?
দেখুন, যখনই আমার একটা পেশেন্টের ডায়াবেটিস তার ডিটেক্ট হয়ে গেল, একজন মেডিসিন স্পেশালিস্টের কাছে তিনি গেলেন, অন্য কোনো কারণে গেলেন, তিনি একটা রুটিন টেস্টের মধ্যে কিন্তু আমাদের ব্লাড টেস্টে সুগার টেস্ট করা হয়। যখনই সুগার টেস্ট করা হলো, দেখা গেল তার ডায়াবেটিস ধরা পড়েছে। এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে যখন ডায়াবেটিস ধরা পড়ে, তার ডিজিজটা ইনিশিয়েশন যেটা শুরু হয়েছে কিন্তু অনেক আগে। তাই ফার্স্ট আমরা বলি, যখনই কোনো পেশেন্টের ডায়াবেটিস ধরা পড়লো, সঙ্গে সঙ্গে একবার ফার্স্ট ইনিশিয়াল স্টেজে সঙ্গে সঙ্গে একটা চক্ষু বিশেষজ্ঞের সাথে পরামর্শ করা, এবং উনি ওই স্টেজে মানে ওই সময় ওনার চোখের রেটিনার কি কন্ডিশন সেটাকে ওনাকে দেখিয়ে নেয়। তাহলে ডকুমেন্টেশন থেকে গেল আমাদের একটা, যে এই সময় ওনার ডায়াবেটিস ডেভেলপ করেছে কিংবা করেনি, কোন স্টেজে আছে, এবং সেই স্টেজে থাকলে সেই অনুযায়ী আমাদের আমরা ঠিক করতে পারছি যে আমরা মানে কী করবো, যাতে আমরা ডিজিজ প্রোগ্রেশনটাকে আমরা মানে রুখে দিতে পারি বা অগ্রগতিটাকে আমরা কমিয়ে দিতে পারি। যারা নর্মাল চোখের প্রবলেমে ভুগছেন, চোখের বিভিন্ন রকম পাওয়ার রয়েছে, তাদের ক্ষেত্রে যে ভিশন প্রবলেম, এবং যাদের অলরেডি তাদের ডায়াবেটিসের কারণে চোখে প্রবলেম আসছে, তাদের যে ভিশন প্রবলেম, দুটো ভিশনে কি একই রকম সমস্যা ক্রিয়েট করে, না আলাদা হয়ে যায় তাদের দৃষ্টিশক্তিটা? না, দেখুন, যিনি কোনো কিছু দেখছেন, ভিশনের ক্ষেত্রে কি আলাদা করে কোনো রকম কিছু চেঞ্জেস থাকে, না একই রকম সেম প্রবলেম ফেস করেন তারা? কিছু কিছু ক্ষেত্রে ওভারল্যাপ করে যায়, মানে হয়তো একই হতে পারে, বা একটা স্পেসিফিক প্রবলেম যেটা ডায়াবেটিক রেটিনোপ্যাথির ক্ষেত্রে আমরা মানে দেখতে পাই, সেটা অনেকটা লেট স্টেজ। ইনিশিয়াল স্টেজে হয়তো দৃষ্টিশক্তি কমছে এবং ডায়াবেটিস থাকার জন্য রেটিনোপ্যাথি ডেভেলপ হয়তো করলো না, কিন্তু রেটিনার আরেকটা পার্ট আছে আমাদের, সেখানে হয়তো রেটিনায় জল জমে, সেই জল জমার কারণেও কিন্তু পেশেন্ট অনেক সময় কম দেখছে। বা রেটিনোপ্যাথির মানে যেটা একেবারে রেটিনায় এফেক্ট করে গেছে, অনেক বেশি করে রেটিনোপ্যাথি ডেভেলপ করে গেছে লেট স্টেজে, তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তার হচ্ছে যে ব্লিডিংটা হচ্ছে, সেই ব্লিডিং থেকে রক্তগুলো চুইয়ে এসে আমাদের চোখের মধ্যে একটা জেলির মতো পদার্থ থাকে, যেটাকে আমরা ভিট্রিয়াস বলি। সেক্ষেত্রে সেটা আসছে, এবং ভিট্রিয়াসের ছোপ ছোপ মানে যেহেতু ব্লাড এসে যাচ্ছে, তখন পেশেন্ট আমাদের কাছে কমপ্লেন করে কি, আমি যখন মানে দেখছি তখন আমার মনে হচ্ছে সামনে কালো কালো কিছু ভাসছে, এবং সেটা ক্ষেত্রে একটা স্পেসিফিক এটা যে রক্তের জেলির মধ্যে একটা রক্তপাত হয়েছে, এবং মোস্ট প্রবাবলি কারণ হয়তো ডায়াবেটিক রেটিনোপ্যাথি অনেক লেট স্টেজে চলে গেছে, এবং তার জন্য এই ধরনের একটা সমস্যা দৃষ্টিশক্তি সমস্যা তৈরি হচ্ছে। কি কি কমপ্লিকেশনস হতে পারে? দেখুন, লং টার্ম যদি আমরা ডায়াবেটিক রেটিনোপ্যাথি স্টার্ট করে গেল, আমরা মানে শেষের দিকে চলে গেল, মানে যেটা পলিফারেটিভ বলি, শেষের স্টেজে চলে গেল, তারপর সেখান থেকে ব্লিডিং হলো, ব্লিডিং হতে আস্তে আস্তে কিন্তু একেবারে শেষ স্টেজে কিন্তু সম্পূর্ণ অন্ধ হয়ে যেতে পারে। আচ্ছা, মানে একেবারে দেখা যাচ্ছে অন্ধ পর্যন্ত একটি মানুষ হয়ে যেতে পারছেন যদি সঠিক সময় ডায়াগনোসিস এবং ট্রিটমেন্ট না। ডক্টর, ডায়াগনোসিস এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট, কারণ উইদাউট ডায়াগনোসিস কোনো ডিজিজকে ট্রিটমেন্ট করা পসিবলই নয়। আগে ডায়াগনোসিস, তারপর এক্ষেত্রে কি কি ভাবে আপনারা ডায়াগনোসিস করে থাকেন বেসিক্যালি? দেখুন, ডায়াবেটিক রেটিনোপ্যাথির কিন্তু আলাদা করে কোনো আমাদের অনেক টেস্ট নেই, যে কোনো একটা আমি পার্টিকুলার একটা ল্যাবরেটরি টেস্ট করব বা কোনো ইনস্ট্রুমেন্টাল টেস্ট করব, করে আমি রিপোর্ট পাবো যে ডায়াগনোস। এটা হচ্ছে আমাদের পুরোপুরি ক্লিনিক্যালি ডিটেক্ট করা। ক্লিনিক্যালি ডিটেক্ট করা বলতে আমরা একটা চোখটাকে আমরা একটা ডাইলেট বলি, মানে চোখটাকে একটা ড্রপ দিয়ে আমাদের পিপলটাকে আমরা বড় করি, এবং সেক্ষেত্রে ডাইরেক্ট আমাদের অপথ্যালমোস্কোপ আছে, অপথ্যালমোস্কোপ দিয়ে ডাইরেক্ট রেটিনাকে আমরা দেখি, এবং রেটিনাকে দেখে রেটিনার যে চেঞ্জেস আছে, এই পার্টিকুলার কিছু চেঞ্জেস আমরা লক্ষ্য করি, সেই চেঞ্জেস লক্ষ্য করে আমরা সেটা ডায়াগনোসিস করি যে ডায়াবেটিক রেটিনোপ্যাথি হয়েছে কিনা এবং সেটা কোন স্টেজে আছে। মানে এটা পুরোপুরি আমার ক্লিনিক্যালি বলতে পারি আমরা। বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় নানা রকম রোগে কতগুলো স্টেজে ভাগ করা থাকে, যেমন ধরুন প্রথম দিকে এলে মানুষটা সেরে যাচ্ছেন, স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 4, এরকম যে ডিভাইড করা থাকে। ডক্টর, ডায়াবেটিক রেটিনোপ্যাথির ক্ষেত্রে যদি বলি, বিভিন্ন সময় বিভিন্ন পেশেন্ট আসেন, কোন স্টেজে এলে পেশেন্টটা দৃষ্টিশক্তিটা ফিরে পেতে পারেন বা অনেকটাই তার প্রবলেমটা কিওর হয়ে যাবে, এবং কোন সময় যদি পেশেন্টটা এসে পৌঁছন, কারণ বিভিন্ন লোক বিভিন্ন সময় তো আসেন, তারা বুঝতে না পেরে অনেক সময় হয়তো একটা ডায়াবেটিক রেটিনোপ্যাথি নিয়ে রয়েছেন, তারা আদৌ জানেন না, এমন একটা সময় আপনাদের কাছে এসে পৌঁছলেন, অনেক দেরি হয়ে গেছে, অনেক লেট স্টেজ, আর সেক্ষেত্রেই বা কিভাবে ম্যানেজমেন্ট করা সম্ভব? দেখুন, ডায়াবেটিসটাকে আমরা দুভাবে ভাগ করি। একটাকে ভাগ করি আমরা পলিফারেটিভ, নন পলিফারেটিভ। মানে এটাকে আমরা সহজ ভাষায় বললে যে আমাদের যে রক্তজালিকাগুলো দুর্বল হয়ে যাচ্ছে, এবং তার জন্য আমাদের মানে বডি সিস্টেম কি করছে, ও একটা আবার নতুন করে একটা নতুন ব্লাড ভেসেলস মানে নতুন রক্তনালী তৈরি করার চেষ্টা করছে আমাদের বডি। সেক্ষেত্রে নতুন যে রক্তনালীগুলো তৈরি হচ্ছে সেগুলো খুব দুর্বল হচ্ছে, এবং এই নতুন রক্তনালী তৈরি হওয়াটা, এটাকে আমরা বলছি পলিফারেটিভ স্টেজ। আর অন্যান্য যে সমস্যাগুলো, সেক্ষেত্রে যে অন্যান্য সমস্যা দেখা দিচ্ছে কিন্তু নতুন রক্তনালী তৈরি হচ্ছে না, সেটাকে আমরা বলছি নন পলিফারেটিভ।
আরেকটা ভাগ করা যায় মাইল্ড, মডারেট, সিভিয়ার হিসেবে। এবং কিন্তু সেক্ষেত্রে যদি নতুন রক্তজালিকা তৈরি না হয় তাহলে কিন্তু আমাদের খুব একটা তখন আমরা অবজারভেশনে রাখি। অবজারভেশনে রাখলে কি হয় যে কখন আমাদের কোন ক্ষেত্রে নতুন রক্তজালিকা তৈরি হচ্ছে এটা আমরা দেখতে পাচ্ছি, এবং যত তাড়াতাড়ি মানে আমাদের দেখতে পাবো যে ওটা মানে পলিফেটিক স্টেজে চলে গেছে, আমরা ইমিডিয়েট ট্রিটমেন্টটা শুরু করতে পারবো। তাই জন্য একবার ডিটেক্ট হয়ে গেলে এটা মানে মেনলি ভাগ করছি আপনার মাইল্ড, আরেকটা যে স্টেজ যেটা বলছিলাম মাইল্ড, মডারেট, সিভিয়ার, সেই স্টেজে ভাগ করছি। এবং এটা হচ্ছে পিওরলি আমরা ক্লিনিক্যালি করছি, দেখছি এবং চোখে দেখে সেটা ডিসিশন নিচ্ছি। যদি দেখি না মাইল্ড, মডারেট, সিভিয়ার কোনো স্টেজে পেশেন্ট আছে এবং সেক্ষেত্রে তার দ্রুত চান্স আছে যে কোনো সময় কিন্তু উনি পলিফেটিক স্টেজে চলে যেতে পারে, সেক্ষেত্রে আমরা দ্রুত ট্রিটমেন্ট শুরু করি। মানে বেশি করে ডিলে যদি হয়, বেশি দিন ডিলে হয়ে গেল, সেক্ষেত্রে রিস্কটা অনেকটাই বেড়ে যাচ্ছে। বেড়ে গেল তখন আমরা ট্রিটমেন্ট শুরু তো করবো, কিন্তু দেখা যাচ্ছে অত ভালো ফল পেলাম না, বা আমাদের তো মেন উদ্দেশ্য ডিজিজ প্রোগ্রেশনটা, মানে রোগের অগ্রগতিটাকে আটকানো যতটা সম্ভব। সেটা দেখাচ্ছে যে আমরা ট্রিটমেন্ট করছি কিন্তু অতটা আটকাতে পারছি না। আচ্ছা, যতটা আমরা মানে আগে তাড়াতাড়ি ডায়াগনোসিস করলে যেটা আমরা পেতাম, আটকাতে পারতাম, সেটা আমরা আটকাতে পারছি না। ডক্টর, এমনও হয় যেহেতু একটা লং প্রসিডিউর, এই ডায়াবেটিক পেশেন্ট যারা রয়েছেন তারা অনেক সময় কিন্তু মেডিসিন স্কিপ করে যায় যখন মনে করলেন যে অনেকটাই ভালো আছেন। হয়তো তার একটা রেটিনোপ্যাথি ছিল, তিনি ট্রিটমেন্ট নিয়ে সুস্থ আছেন, কিন্তু কোনো কারণে দেখা যাচ্ছে দীর্ঘদিন একইভাবে ইনসুলিন মেডিসিন নিতে নিতে কোনো সময় মনে করছেন যে আমি তো ঠিক আছি, বেশ কিছুদিন স্কিপ করে গেলেন, এক্ষেত্রে তার রিস্ক কি বাড়তে পারে? হ্যাঁ, অবশ্যই। যখন উনি স্কিপ করে যাচ্ছেন, মানে নির্দিষ্ট চিকিৎসা মানে থাকছেন না, তার মধ্যে ওনার শর্করার পরিমাণটাও চেঞ্জ হচ্ছে। উনি বুঝতে পারছেন না যে কোনো সময় ওনার যে নির্দিষ্ট পরিমাণের উপরে মানে থাকার কথা, মানে যে ডাক্তারবাবু যিনি ওনার ট্রিটমেন্ট করছেন, মানে ডায়াবেটিসের সুগারের ট্রিটমেন্ট করছেন, তিনি একটা নির্দিষ্ট লেভেলের মধ্যে রাখার চেষ্টা করছে। কিন্তু যখন উনি ইরেগুলার মেডিসিন নিচ্ছেন, মানে নিয়মিত মেডিসিন নিচ্ছেন না, তখন কিন্তু সুগারের লেভেলটা কন্ট্রোলে থাকবে না। সুগারের লেভেল কন্ট্রোল যদি না থাকে, আমি আগে যেটা বলেছিলাম, সুগার লেভেল কন্ট্রোলে না থাকা মানে কিন্তু আবার ডায়াবেটিসের রেটিনোপ্যাথির যে চান্সটা সেটা কিন্তু আবার বেড়ে যাচ্ছে। মানে ওটাকে যদি রেটিনোপ্যাথি একবার ট্রিটমেন্ট নেওয়ার পরে, সেই স্টেজ থেকে কিওর হওয়ার পরে, অনেকটাই ভালো হওয়ার পরে, বললাম পুরোপুরি কিওর কিন্তু আমরা করতে পারছি না। মানে যতটুকু সে ভালো, ততটুকু মানে ডিজিজ প্রসেসটাকে, অগ্রগতিটাকে আমরা কমিয়ে দিচ্ছি, দিয়ে একটা বেটার লাইফ দেওয়ার চেষ্টা করছি, আর দৃষ্টিশক্তিটা যতটা সম্ভব প্রিজার্ভ করার চেষ্টা করছি। সেটাও ডিস্টার্ব হয়ে যেতে পারে যদি তিনি পরবর্তীকালে ঠিকঠাক মতো মেডিসিনের মাধ্যমে মেনটেন না করতে পারেন, নতুন করে সমস্যা আবার দেখা দিতে পারে। আচ্ছা, মানে এটা রিভার্সেবল, আসতেই পারে ঘুরে ফিরে প্রবলেমটা। ডক্টর, আমরা তো প্রবলেমটা পুরোপুরি সারাতে পারিনি, আমরা জাস্ট এটাকে আটকে রেখেছি। আটকে রাখার কারণে আমরা যেটা দিয়ে আটকে রেখেছি সেটা যদি আমরা আটকাতে তুলে নিচ্ছি, তো অবশ্যই আবার সেটাই মানে অগ্রগতি শুরু হয়ে যাবে। আচ্ছা, ট্রিটমেন্ট কি আছে অত্যাধুনিক, যেটা আমরা বলি যে এখন তো সমস্ত চিকিৎসা ব্যবস্থাই অনেক উন্নত, তো এক্ষেত্রে নতুন অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি কি আছে? ডায়াবেটিক রেটিনোপ্যাথির ক্ষেত্রে যে ট্রিটমেন্টটা যখন আমাদের লেটেস্ট স্টেজে চলে যাচ্ছে বা পলিফেটিক স্টেজে চলে যাচ্ছে, সেক্ষেত্রে আমাদের দু ধরনের ট্রিটমেন্ট মেনলি করা হয়। একটা হচ্ছে এক ধরনের চোখের মধ্যে একটা ইঞ্জেকশন দেওয়া হয়, যেটাকে আমরা অ্যান্টি-VEGF ইঞ্জেকশন বলি। আরেকটা হচ্ছে লেজার থেরাপি। ইঞ্জেকশন দিয়ে কি হয়, দুটোরই আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে যে নতুন করে যে দুর্বল রক্তনালিকা যেগুলো তৈরি হয়েছে সেগুলোকে আমাদের করে দেয়, ধ্বংস করে দেয়। কারণ দুর্বল রক্তনালীগুলো বেশি দিন আমাদের থাকবে না, ওটা কিন্তু আস্তে আস্তে ওটা ফেটে যাবে বা ওটা নষ্ট হয়ে যাবে, ওখান থেকে আমাদের চোখের মধ্যে রক্তপাত হয়। রক্তপাত হওয়ার পরে আস্তে আস্তে দৃষ্টিশক্তি চলে যাবে। ট্রিটমেন্ট মেনলি দুটো, একটা হচ্ছে লেজার থেরাপি, একটা হচ্ছে ইঞ্জেকশন, যেটা আমরা অ্যান্টি-VEGF ইঞ্জেকশন বলছি। এটা কতটা সেফটি ডক্টর? লেজার এখন বিভিন্ন ক্ষেত্রেই কাজ করছে, অবশ্যই এখানে সাকসেস রেট ঠিক রকম? লেজার দিয়ে যেটা করা হয়, আমাদের নতুন রক্ত যে জালিকাগুলো সেটাগুলো নষ্ট করে দিচ্ছি এবং আমরা সাকসেস খুব ভালোই পাচ্ছি। দেখা যাচ্ছে যে ডিজিজ প্রোগ্রেশনটা বেশিরভাগ ক্ষেত্রে আমরা ওটাকে বন্ধ করতে পারছি, এবং অনেক সময় দুটো ক্ষেত্রে একসাথে দেওয়া হচ্ছে, আমরা ইঞ্জেকশনও দিচ্ছি, সাইমালটেনিয়াসলি আমাদের লেজার থেরাপিও করছি, এবং এটা পুরোপুরি সেফ। সুতরাং এটা নিয়ে মানুষের চিন্তার কোনো কারণ নেই, সঠিক সময় শুধু একজন ডক্টরের কাছে পৌঁছে দিতে হবে। হ্যাঁ, ডক্টরবাবু উনি ঠিক করবেন যে আমরা কোনটা হচ্ছে ওনার পক্ষে বেস্ট হবে, বা দুটোই লাগবে কিনা, বা কোনটা ওনার পক্ষে বেস্ট হবে, সেই অনুযায়ী একটা ট্রিটমেন্ট শিডিউল তৈরি করে আমরা ট্রিটমেন্ট মানে করি আস্তে আস্তে। প্রিভেনশন সাধারণত কি কি থাকে? প্রিভেনশন মেনলি হচ্ছে যে আমাদের মূল যে রোগ ডায়াবেটিস, সেটাকে হচ্ছে নিয়মিত চিকিৎসা করে ডায়াবেটিসটাকে আমাদের কন্ট্রোলে রাখা। ডায়াবেটিস সাথে সাথে যদি আমার মানে প্রেশার থাকে, সেই প্রেশারটাকে ঠিকঠাক রাখা, একটা এমন একটা নর্মাল জীবনযাপন করা, এবং যদি আমাদের খাদ্যাভ্যাস দেখি, আমাদের যেটা লিপিড জাতীয় খাবার বা তৈলাক্ত খাবার একটু কম খাওয়া, যাদের কোলেস্টেরল নেই তাদের কোলেস্টেরল ডেভেলপ না করে, যাদের অলরেডি কোলেস্টেরল আছে,
তাদের যেন আর কোলেস্টেরল মাত্রাটাও যেন ঠিকঠাক থাকে, এই কয়েকটা জিনিস যদি আমরা লক্ষ্য রাখা যায় এবং নিয়মিত একটা যদি চক্ষু বিশেষজ্ঞের দেখানো যায়, তাহলে ঠিকঠাক গুড কোয়ালিটি লাইফ আমরা লিড করতে পারি। যারা বুঝতে পারছেন না বেসিক্যালি যে তাদের একটা ডায়াবেটিক রেটিনোপ্যাথির চান্সেস থাকে, তারা সাধারণত কি দেখলে, কি প্রবলেম ফেস করলে তখন আর দেরি না করে ইনস্ট্যান্ট তাকে ডক্টরের কাছে যাওয়া উচিত? চোখ সংক্রান্ত কি সমস্যা সাধারণত ফেস করবেন? দেখুন, ডায়াবেটিক রেটিনোপ্যাথির জন্য যদি পেশেন্টের যদি সিমটম পেশেন্ট নিজে বুঝতে পারে, ডেভেলপ করে যায়, সেটা কিন্তু অনেক দেরি হয়ে যায়। যেটা আমরা বলছিলাম যে তখন ট্রিটমেন্টের স্টেজে চলে যায়, অত দেরি করা সাধারণত যাবে না। তার আগেই হচ্ছে রেগুলার ফলো আপে আসতেই হবে। যখনই পেশেন্টের ঝাপসা দেখছে, সামনে কালো কালো স্পট দেখছে, কালো কালো দাগ দেখতে পাচ্ছে, সেই সময় কিন্তু তার মানে দেখা যাচ্ছে তার কিন্তু একটা ব্লিডিং হয়ে গেছে এবং ভিট্রিয়াস হেমারেজ হয়তো যে জেলি আছে আমাদের চোখের মধ্যে, সেক্ষেত্রে কিন্তু জেলির মধ্যে রক্তপাত হয়ে গেছে। এক্ষেত্রে কিন্তু আমার যেটা বললাম আপনাকে যে লেজার থেরাপি বা ইঞ্জেকশন থেরাপি, সেক্ষেত্রে কিন্তু কাজ হচ্ছে না। সেক্ষেত্রে আমাদের কিন্তু জেলিটা পুরো কেটে বাদ দেওয়া, যেটা আমরা ভিট্রেক্টমি বলি, সে কিন্তু সেই স্টেজে চলে যেতে পারে। এই রোগ লক্ষণ আসার আগে পর্যন্ত অপেক্ষা করা কিন্তু কোনো মতেই ঠিক হবে। আমাদের সময় হাতে খুবই কম রয়েছে ডক্টর, আমি একটু শুনতে চাইবো যে সবার জন্য, দর্শক বন্ধু যারা ওপারেও রয়েছেন, যে আপনার মেসেজ কি থাকবে? মানে আমরা বলি মানুষকে সুস্থ রাখা এবং সুস্থ থাকার কথা, কিভাবে মানুষ লাইফ লিড করবেন, লাইফ লিড করলে তার এই ডায়াবেটিক রেটিনোপ্যাথির পসিবিলিটি কমে যাবে এবং সঠিক সময়ে তারা ট্রিটমেন্ট পেয়ে সুস্থও থাকতে পারেন? সুন্দর খাদ্যাভ্যাস রাখা, যেটা মানে আমরা বলি যে লাইফস্টাইল মডিফিকেশন, খাওয়া দাওয়া করা, নিয়মিত একটা নির্দিষ্ট বয়সের পরে নির্দিষ্টভাবে ডাক্তার দেখান, জেনারেল চেক আপে যাও। জেনারেল চেক আপ থেকে যখনই কোনো পেশেন্টের যদি ডায়াবেটিস ডেভেলপ করে যায়, সেক্ষেত্রে ফার্স্ট টাইম যখন তার ডায়াবেটিস ডেভেলপ করলো, তখন একবার চক্ষু বিশেষজ্ঞের কাছে দেখানো এবং তবে নিয়মিত 6 মাস কি 1 বছর তিনি যেমন বলবে সেই রেগুলার একটা ফলো আপে যাওয়া। এবং শুধু চোখের ডাক্তার নয়, তিনি যার কাছে সুগার ট্রিটমেন্ট করাচ্ছে, সেক্ষেত্রে সুগারটাও কিন্তু কন্ট্রোলে রাখতে হবে এবং অন্যান্য যে জিনিসগুলো, যদি তার হাইপার টেনশন থাকে, উচ্চ রক্তচাপ থাকে, সেটাকে কন্ট্রোলে রাখা। তার যদি ডিসলিপিডিমা বা রক্তে কোলেস্টেরলের মাত্রা বেশি থাকে, সেটাকে কন্ট্রোলে রাখা, বা যদি কোনো স্মোকিংয়ের কোনো হ্যাবিট থাকে, সেটাকে কুইট করা বা যতটা সম্ভব কম করে দেওয়া। এই জিনিসগুলো, ছোটো ছোটো জিনিসগুলো লক্ষ্য রাখলে কিন্তু অনেকটা দূরে রাখা যাবে এই রোগটাকে। সুতরাং আমরা প্রত্যেকে চলুন একসাথে মিলে ঠিক করি যে আমাদের সুস্থ থাকতে হবে, সঠিক সময় ডক্টরের কাছেও পৌঁছে যেতে হবে। আজকে হাতে একদম সময় নেই। অনেক ধন্যবাদ ডক্টর আপনাকে, ধন্যবাদ আপনাদের সবাইকে, নমস্কার।